রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের বিরুদ্ধে আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। বন্ধু ট্রাম্পের একের পর এক আঘাতে হতভম্ব দিশেহারা মোদির ভারত। নয়াদিল্লি পরিকল্পনা করছে ওয়াশিংটনের মন জয়ের কৌশল নিয়ে যুক্তরাষ্ট্র থেকে কিনতে পারে প্রচুর সমরাস্ত্র ও জ্বালানি তেল। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে প্রথম যৌথ সামরিক মহড়া ভারত ফিলিপাইনের, খেপেছে বেইজিং। গোটা গাজা নিয়ন্ত্রণের নতুন ঘোষণা নেতানিয়াহুর, বিরোধী সেনাপ্রধানকে পদত্যাগের আহ্বান। বিশ্ব সমরাঙ্গনে আলোচনা চলছে তুরস্কের নতুন উদ্ভাবিত টাইফুন ব্লক 4 ব্যালিস্টিক মিসাইল নিয়ে। $6 বিলিয়ন ব্যয়ে আরও 180টি ট্যাঙ্ক কেনার জন্য দক্ষিণ কোরিয়ার সাথে পোল্যান্ডের চুক্তি। ভারতের উপর নতুন আরও শুল্ক চাপানোর ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই শুল্ক আরোপ করা হবে রাশিয়া থেকে সস্তায় তেল কিনে তা রিফাইন করে উচ্চ দামে অন্য দেশের কাছে বিক্রি করার কারণে। সোমবার ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলেছেন, ভারত কেবল রাশিয়া থেকে নিজের জন্য সস্তায় তেল কিনেছে তাই নয়, বরং সে এ তেল কিনে অন্য দেশে উচ্চ দামে বিক্রি করে ব্যবসা করছে। সে কারণে তাদের বিরুদ্ধে আমরা আরও শুল্ক আরোপ করব। ট্রাম্প অভিযোগ করেন, রাশিয়া থেকে সস্তায় তেল কিনে ভারত ইউক্রেনে মানুষ মারতে রাশিয়াকে সহায়তা করছে। ইউক্রেনে বেপরোয়াভাবে মানুষ মারা নিয়ে ভারতের কোনো চিন্তা নেই। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ভারতের 4টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং ম্যাঙ্গোলার রিফাইনারি পেট্রোকেমিক্যাল লিমিটেড রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনা বন্ধ করেছে। এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে বাজারে। তবে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। নয়াদিল্লি বর্তমানে ব্যস্ত কোন কোন ক্ষেত্রে ছাড় দিয়ে ট্রাম্প প্রশাসনের মন জয় করা যায় সেই বিষয়। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী ভারত যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত্র, জ্বালানি ও পরমাণু এই 3টি ক্ষেত্রে আমদানি বৃদ্ধি করতে পারে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বাণিজ্য ঘাটতি অনেক কমে আসবে। তবে যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য কেনার চাপ নিয়ে বিপদে রয়েছে ভারত। এদিকে মোদির কথিত বন্ধু ডোনাল্ড ট্রাম্প ও তার উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ থেকে ভারতের প্রতি এমন আচরণ খেই হারিয়ে ফেলেছে মোদি সরকার। ওয়াশিংটন থেকে ছুটে আসা এক একটি আঘাতে যেন সম্পূর্ণ ধরাশায়ী মোদি ও তার ভারত। 25% শুল্ক আরোপ, রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কিনলে জরিমানা ঘোষণার পর ট্রাম্পের পক্ষ থেকে ভারতের অর্থনীতিকে মৃত ঘোষণা এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত যুক্তরাষ্ট্রের শতভাগ বন্ধু নয় বলে যেসব মন্তব্য করছেন, তাতে হতভম্ব আর দিশেহারা নয়াদিল্লি। ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, মোদি সরকারের তীব্র সমালোচনার পাশাপাশি ওয়াশিংটনকে আর খেপিয়ে না তুলতে পরামর্শ দেওয়া হচ্ছে মোদি সরকারকে। ভারতের উপর উচ্চ শুল্ক আরোপের পর ভারতের বিরূপ পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেট সাংবাদিকদের বলেছেন, ভারত কি করবে সেটা তাদের বিষয়, কিন্তু তারা শুল্ক কমানোর বিষয়ে আমাদের সাথে গুরুত্ব দিয়ে আলোচনা করেনি। তাদের উপর ভীষণ বিরক্ত ট্রাম্প সহ আমরা। তারা তো রাশিয়া থেকে প্রচুর তেল কিনছে এবং সে তেল কিনে আবার বেশি দামে অন্য দেশে বিক্রি করে ব্যবসাও করছে। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া পরিচালনা করল ভারত ও ফিলিপাইন। রবি ও সোমবার অনুষ্ঠিত মহড়ায় অংশ নিয়েছে ভারতের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সহ বেশ কিছু রণতরী। ভারত ফিলিপাইনের এই যৌথ মহড়াকে মোটেই ভালোভাবে নেয়নি বেইজিং। এ বিষয়ে প্রতিবাদ প্রকাশ করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে রোববার থেকে 5 দিনের দিল্লি সফর শুরু করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র। দক্ষিণ চীন সাগরের পুরো মালিকানা দাবি করে আসছে চীন। এ সাগরের ফিলিপাইনের 2টি দ্বীপ চীনা দখলে রয়েছে। এ নিয়ে তীব্র বিরোধ রয়েছে দুই দেশের মধ্যে। এই বিরোধে যুক্তরাষ্ট্রের সাবেক বাইডেন প্রশাসন অবস্থান নেয় ফিলিপাইনের পক্ষে। এবার যৌথ মহড়া চালিয়ে চীন ফিলিপাইন এ বিরোধে যোগ দিল ভারত। সমর বিশ্লেষকদের মতে বর্তমানে যুক্তরাষ্ট্রের শুল্ক বোমায় বিধ্বস্ত ভারত ফিলিপাইনের পাশে দাঁড়িয়ে হয়তো ওয়াশিংটনের মন পাওয়ার চেষ্টা করছে। কিন্তু এতে হিতে বিপরীত হতে পারে ভারতের, কারণ ফিলিপাইন নিয়ে বাইডেন প্রশাসন চীনের সাথে বিরোধে জড়ালেও ট্রাম্প প্রশাসন ফিলিপাইন নিয়ে চীনের সাথে সংঘাতে জড়াতে রাজি নয়। ভারত সফরের আগে গত 22 জুলাই হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ফিলিপাইন প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র। মার্কোসের সফরের পর বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাইডেন প্রশাসনের সমর নীতি থেকে সরে আসছে ট্রাম্প প্রশাসন। নিরাপত্তা নয়, তাদের মূল লক্ষ্য বাণিজ্য আর রাজস্ব।
ভারতের পাশাপাশি চীনও বর্তমানে ক্ষতবিক্ষত ওয়াশিংটনের শুল্ক বোমায়। তাছাড়া আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে সম্প্রতি ভারত চীনের সাথে সম্পর্ক উন্নয়নের দিকে নজর দেয়। পাকিস্তানের সাথে যুদ্ধে ধরাশায়ীর পর চিরশত্রু চীন সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কিন্তু ফিলিপাইনের সাথে তাদের আকস্মিক এই সামরিক মহড়া বেইজিংকে নতুন করে খেপিয়ে তুলছে ভারতের বিরুদ্ধে, যা শুভকর নয় নয়াদিল্লির জন্য। ফিলিপাইন হলো একমাত্র দেশ যাদের কাছে ভারত ব্রাহ্মস মিসাইল বিক্রি করেছে। ফিলিপাইনের প্রেসিডেন্টের ভারত সফর বিষয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, দেশটি ভারত থেকে আরও কিছু সমরাস্ত্র কেনার চুক্তি করতে পারে। ফিলিপাইনের এ কাজেও অসন্তুষ্ট বেইজিং। নতুন করে সমস্ত গাজা দখলে নেওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। টাইমস অফ ইসরায়েল সহ ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহ আগে নেতানিয়াহু তার এই নতুন পরিকল্পনার কথা প্রকাশ করেছেন তার কয়েকজন মন্ত্রীর কাছে। এ বিষয়ে তিনি তার মন্ত্রী পরিষদের সম্মতি চান। সমস্ত গাজা দখলে নেওয়ার বিষয়ে বিরোধিতা রয়েছে ইসরায়েল আর্মির। এ বিষয়ে নেতানিয়াহু তার ঘনিষ্ঠ মন্ত্রীদের বলেছেন, সেনাপ্রধান ইয়াল জামির যদি এতে রাজি না হন তবে তার পদত্যাগ করা উচিত। নেতানিয়াহু বলেছেন, গাজার যেসব এলাকায় ইসরায়েলের জিম্মিরা আটক থাকতে পারে সেসব এলাকাও দখলে নেওয়া হবে অভিযান চালিয়ে। এতে করে ইসরায়েলের জিম্মিরা নিহত হতে পারে, কিন্তু তিনি কোনো কিছুর পরোয়া করবেন না সমস্ত গাজা দখলে নেওয়ার ক্ষেত্রে। বস্তুত গাজায় বর্তমানে হামাসের কোনো শাসন নেই, কিন্তু সমস্ত গাজায় ইসরায়েল এখনও সেনা মোতায়েন করেনি। বিভিন্ন এলাকায় এখনও ইসরায়েল আর্মি বিচ্ছিন্নভাবে হামাসের হামলার শিকার হচ্ছে। ইসরায়েল আর্মি গাজার সমস্ত স্থাপনা ধ্বংসের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যাতে হামাস কোথাও আশ্রয় নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে না পারে। সমস্ত স্থাপনা ধ্বংস করে গাজার সব ফিলিস্তিনিদের নির্দিষ্ট এলাকায় আবদ্ধ রাখবে এবং ইসরায়েল আর্মি তাদের পাহারা দেবে, যাতে এসব বন্দী শিবিরেও সাধারণ ফিলিস্তিনিদের সাথে মিশে অবস্থান নিতে না পারে হামাস। সব ফিলিস্তিনিদের নির্দিষ্ট স্থানে আবদ্ধ করে গাজার অন্য সব এলাকায় মোতায়েন করা থাকবে ইসরায়েলি সেনা। এ লক্ষ্যে গোটা গাজায় স্থাপন করা হবে সেনা ক্যাম্প, ঘাঁটি ও ইসরায়েল আর্মির জন্য বসতি। এভাবে গোটা গাজাকে স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করবে ইসরায়েল আর্মি। $6.5 বিলিয়ন ব্যয়ে পোল্যান্ড দক্ষিণ কোরিয়া থেকে আরও 180টি ট্যাঙ্ক এবং 81টি মিলিটারি ভেহিকল কেনার চুক্তি করেছে। 2026 সাল থেকে সব ট্যাঙ্ক ডেলিভারি শুরু হবে পোল্যান্ডে। এর আগে 2022 সালে পোল্যান্ড $22 বিলিয়ন মূল্যের সমরাস্ত্র কেনার চুক্তি করে দক্ষিণ কোরিয়ার সাথে। এর মধ্যে রয়েছে 50টি হালকা যুদ্ধবিমান, 180টি ট্যাঙ্ক এবং 212টি সেলফ প্রোপেলড হাউইটজার সহ বিপুল পরিমাণ অন্যান্য সমরাস্ত্র। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর অস্ত্র কেনার হিড়িক শুরু হয় পোল্যান্ডের। দক্ষিণ কোরিয়া ছাড়া যুক্তরাষ্ট্র থেকেও সে বিপুল পরিমাণ অস্ত্র কেনার চুক্তি করে। বস্তুত ইউরোপের বিভিন্ন দেশ পোল্যান্ডকে গোপনে অর্থ দিচ্ছে অস্ত্র কেনার জন্য। এরপর পোল্যান্ড এসব অস্ত্র দিচ্ছে ইউক্রেনকে। বিশ্ব সমরাঙ্গনে নতুন করে আলোচনা চলছে তুরস্কের নতুন একটি অস্ত্র নিয়ে। এর নাম টাইফুন ব্লক 4 ব্যালিস্টিক মিসাইল। গত সপ্তাহে ইস্তাম্বুল প্রতিরক্ষা প্রদর্শনীতে তুরস্ক হাজির করে এই মিসাইল। বিশ্ব সমরাঙ্গনে তুরস্কের এই মিসাইল নিয়ে আলোচনার কারণ হলো, তুরস্ক দাবি করেছে এটি একটি তাদের নিজস্ব উদ্ভাবিত হাইপারসনিক মিসাইল। মিসাইলটির আসলেই হাইপারসনিক বৈশিষ্ট্য আছে কিনা তা নিয়েই চলছে বিশ্লেষণ ও পরীক্ষা নিরীক্ষা। তবে যুক্তরাষ্ট্রের ওয়ারজোনের বিশ্লেষণে বলা হয়েছে, এটার হাইপারসনিক বৈশিষ্ট্য থাকুক বা না থাকুক, এই মিসাইল তুরস্কের মিসাইল উদ্ভাবনের ক্ষেত্রে নতুন উচ্চতায় নিয়ে যাবে। রকেটসান উদ্ভাবিত এই মিসাইল অনেক শক্তিশালী। 33 ফিট দীর্ঘ এই মিসাইলের ওজন 8 টন এবং এর রয়েছে খুবই ধ্বংসাত্মক ক্ষমতা। রকেটসানের পাল্লা উল্লেখ না করলেও ওয়ারজন বলেছে এর পাল্লা হতে পারে 3000 কিলোমিটার। রকেটসান 2022 সালে প্রথমে টাইফুন স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল সামনে হাজির করে, কিন্তু এত দ্রুত সময়ে এই মিসাইলকে মাঝারি ও দীর্ঘ পাল্লায় উন্নীত করার ঘটনা বিস্ময়কর। তুরস্ক রপ্তানি করতে পারে এই মিসাইল এবং সেক্ষেত্রে অনেক দেশ আগ্রহী হতে পারে এই মিসাইল সিস্টেম সংগ্রহে। আর এটি তুরস্কের সমরাস্ত্র রপ্তানিতে নতুন রেকর্ড স্থাপন করতে সহায়তা করবে। ইয়েমেন উপকূলে আবারও ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে খারাপ আবহাওয়ার কারণে গত রোববার ডুবে যায় একটি যাত্রীবাহী নৌকা। এই নৌকাডুবিতে প্রাণ হারান অন্তত 68 জন অভিবাসন প্রত্যাশী। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নৌকায় মোট যাত্রী ছিল 157 জন। সংবাদ মাধ্যম রয়া নিউজের এক প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে, ইয়েমেন উপকূলে ঘটে যাওয়া এই নৌকাডুবি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী নৌ দুর্ঘটনা।
সংস্থার ইয়েমেন প্রধান আব্দুস সাত্তার এসওএফ বলেন, এখন পর্যন্ত মাত্র 12 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধার কাজ এখনো চলছে। এর দুর্ঘটনাস্থল ছিল আবিয়ান প্রদেশের উপকূলে। এখানে সামুদ্রিক ঝড়ের সময় অভিবাসন পথে থাকা নৌকাটি উল্টে যায়। আবিয়ান নিরাপত্তা অধিদপ্তরের তথ্য মতে খানফার জেলার উপকূলে 54 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও 14টি মরদেহ নেওয়া হয়েছে জিনজিবার শহরের একটি মর্গে। ধারণা করা হচ্ছে নিহতদের বেশিরভাগই ছিলেন ইথিওপিয়ার নাগরিক। আফ্রিকান হর্ন অঞ্চল থেকে উপসাগরীয় দেশগুলোর দিকে এই অভিবাসন পথ দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। তবুও কাজ ও স্থিতিশীল জীবনের আশায় প্রতিদিন অসংখ্য মানুষ পাড়ি জমান এই বিপজ্জনক পথে। আইওএম বলছে এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কি ভয়াবহ ঝুঁকি নিয়ে অবৈধ পথে পাড়ি দেন অভিবাসন প্রত্যাশীরা। পাচারকারীদের হাত ধরে যাত্রা শুরু করলেও গন্তব্যে পৌঁছানো তাদের অনেকের পক্ষেই সম্ভব হয় না। আইওএম এর এক মুখপাত্র বলেন, এই হৃদয় বিদারক ঘটনা প্রমাণ করে নিরাপদ অভিবাসন পথ তৈরির সময় এখনই। মানুষ যেন পাচারকারীদের ফাঁদে না পড়ে সেজন্য নিয়মিত ও বৈধ অভিবাসনের পথ খুলে দেওয়া জরুরি। সংস্থাটির ইয়েমেন প্রধান এসওএফ বলেন, আমরা বিশ্বের সব সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি নিয়মিত অভিবাসনের পথ সহজ করতে হবে, যেন মানুষ আইনি পথে দেশ ত্যাগ করতে পারে এবং এই ধরনের প্রাণঘাতী যাত্রা এড়াতে পারে। এদিকে এমন ভয়াবহ দুর্ঘটনার পরেও থেমে নেই এই রুটে অভিবাসনের প্রবাহ। চলতি বছর 2024-এর প্রথম 7 মাসেই 60,000-এর বেশি অভিবাসী ইয়েমেনে পা রেখেছেন। এদের অধিকাংশই জানে না সামনে কি ভয়াবহ বিপদ অপেক্ষা করছে তাদের জন্য। অন্যদিকে পাচারকারীরাও এখন আরও ভয়ঙ্করভাবে নৌকা ছাড়ছেন। আইওএম বলছে নিরাপত্তা বাহিনীর নজর এড়াতে এখন রাতের আধারে কিংবা খারাপ আবহাওয়াতেও যাত্রা শুরু করেছে এই নৌযানগুলো। এর ফলে ঝুঁকি বাড়ছে আরও বহুগুণ। প্রসঙ্গত শুধু এই বছর নয়, আগের বছরগুলোতেও এই অভিবাসন পথে ঘটেছে অসংখ্য প্রাণঘাতী দুর্ঘটনা। মার্চ মাসে ইয়েমেনের ধুবাব জেলায় 2টি নৌকাডুবিতে প্রাণ হারিয়েছিলেন আরও 180 জনেরও বেশি। আইওএম এর হিসাব অনুযায়ী গত 1 দশকে ইয়েমেন উপকূল হয়ে সৌদি আরবমুখী এই রুটে মৃত্যু ও নিখোঁজ হয়েছেন অন্তত 3,400 অভিবাসন প্রত্যাশী। এদের মধ্যে অন্তত 1,400 জন প্রাণ হারিয়েছেন সমুদ্রপথে ডুবে গিয়ে। বিশ্লেষকরা বলছেন অবৈধ অভিবাসন ঠেকাতে আন্তর্জাতিক সহযোগিতা, সচেতনতা এবং আইনি অভিবাসনের সুযোগ বাড়ানো ছাড়া বিকল্প নেই, নয়তো এমন মর্মান্তিক দৃশ্য আরও দেখতে হবে বিশ্বের উপকূলগুলোতে। ক্ষুধা, অপুষ্টি আর লাগাতার বোমাবর্ষণে গাজার জনজীবন এখন ভয়াবহ দুর্দশার নাম। প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ, একদিকে গুলি, অন্যদিকে অনাহার। দুই দিক থেকে মৃত্যুর মিছিল যেন বেরিয়ে চলেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে হাড় জিরজিরে শিশু, খাদ্যের খোঁজে হাহাকার করা হাজারো পরিবারের গল্প। এসব দেখে স্তব্ধ বিশ্ব। যুদ্ধ থামাতে নেতানিয়াহু সরকারের উপর বেড়েছে আন্তর্জাতিক চাপ। গাজায় যুদ্ধ অব্যাহত থাকলে এবং ইসরায়েল অবিলম্বে যুদ্ধবিরতিতে না এলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশ। গাজার মানবিক বিপর্যয় এবং ইসরায়েলের চলমান হামলার মুখে এই রাষ্ট্রগুলো বলছে দমন পীড়নের চেয়ে কূটনৈতিক সমাধানই এখন একমাত্র উপায়। এমন প্রেক্ষাপটে হামাস প্রকাশ করেছে জিম্মি 2 ইসরায়েলি নাগরিকের ভিডিও ফুটেজে দেখা গেছে তাদের শরীর জীর্ণ, মুখে ক্লান্তির ছাপ। এতে খোদ ইসরায়েলের ভেতরেই চাপ বেড়েছে নেতানিয়াহুর উপর। এরপরই আরও আগ্রাসী হয়েছে নেতানিয়াহু। স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী এবার গাজার পূর্ণ দখল নিতে চায় ইসরায়েলের এই নেতা। উদ্দেশ্য হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করা।
বিশেষ করে যেসব এলাকায় বন্দীরা রয়েছে সেসব অঞ্চলে অভিযান তীব্র করার সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের চ্যানেল 12কে এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জানান, এখন আর পেছানোর সুযোগ নেই। হামাস আত্মসমর্পণ করবে না, আমরাও করব না। তাই এখনই কিছু না করলে বন্দীরা ক্ষুধায় মারা যাবে, আর গাজা থাকবে হামাসের দখলেই। সোমবার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, আমাদের সব যুদ্ধ লক্ষ্য পূরণ করতে হবে। শত্রুদের পরাজয়, জিম্মিদের মুক্তি এবং গাজা ও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তবে নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার ব্যাপারে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। বলেছে, এই বিষয়ে এখনই হস্তক্ষেপ প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়ের। এদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইসরায়েলের নৃশংসতা উপেক্ষা করছে বলে অভিযোগ করেছেন হামাসের শীর্ষ নেতা ওসামা হামদান। ফিলিস্তিনিদের দুর্ভোগের জন্য নেতানিয়াহুর একগুঁয়েমি আর অহংকারকেই দায়ী করেছেন তিনি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানাচ্ছে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত 18,430 শিশুসহ প্রাণ হারিয়েছেন অন্তত 61,000 ফিলিস্তিনি। অন্যদিকে ইসরায়েল বলছে হামাসের হাতে এখনও 49 জন ইসরায়েলি বন্দী আছেন, যাদের অন্তত 27 জন ইতোমধ্যে মারা গেছেন। একের পর এক হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। সর্বশেষ 3 দফা হামলায় টার্গেট করা হয়েছে ইয়াফা ও আসকালানের সামরিক ঘাঁটি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাইফা বন্দর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল মাহাদিনের প্রতিবেদনে বলা হয়েছে, মানববিহীন ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় সবগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইয়েমেনি যোদ্ধারা। মুখপাত্র দাবি করেছেন, অভিযানটি শতভাগ সফল হয়েছে। ড্রোন আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গেই ইসরায়েলি শহরগুলোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছুটতে বাধ্য হন। যদিও এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। বিশ্লেষকরা বলছেন, এবার হামলার লক্ষ্যবস্তু বাছাইয়ের মধ্য দিয়ে ইয়েমেন স্পষ্ট বার্তা দিয়েছে তারা শুধু সামরিক নয়, বরং ইসরায়েলের বাণিজ্য ও অর্থনীতিকেও চাপে ফেলতে চায়। হাইফা বন্দর ইসরায়েলের আমদানি রপ্তানির অন্যতম প্রধান রুট। সেখানে হামলা হলে শুধু তেল সরবরাহ নয়, বৈদেশিক বাণিজ্যের বড় অংশই বিপর্যস্ত হওয়ার ঝুঁকি তৈরি হবে। এটি কোনো একক ঘটনা নয়। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী জানিয়েছে তারা এখন সামরিক অভিযানের 4র্থ ধাপে রয়েছে। গত 1 মাসেই তারা অন্তত 10টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের নিয়ন্ত্রিত এলাকায় নিক্ষেপ করেছে। এর আগে চলতি মাসের শুরুতে ইসরায়েলের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ওই ঘটনায় বিমান চলাচল দীর্ঘ সময়ের জন্য বিপর্যস্ত হয়ে পড়ে এবং আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয় লাখো মানুষ। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে। এদিকে ক্রমবর্ধমান এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘ বলছে, হামলা ও পাল্টা হামলার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরীহ সাধারণ মানুষ। আরব বিশ্ব ও পশ্চিমা দেশগুলো একের পর এক সতর্কবার্তা দিলেও বাস্তবে সহিংসতা থামানোর মতো কার্যকর কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজা উপত্যকায় চলমান অবরোধের কারণে খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের মারাত্মক সংকট তৈরি হয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলা এবং ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর পাল্টা হামলায় আরো ভয়াবহ হয়ে উঠছে মানবিক পরিস্থিতি। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয় তবে এর প্রভাব কেবল ইসরায়েল বা ফিলিস্তিনেই সীমাবদ্ধ থাকবে না।
আন্তর্জাতিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাও বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের এই অস্থির পরিস্থিতি এখন আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবাই চাইছে দ্রুত যুদ্ধবিরতি ও আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হোক, কিন্তু ময়দানের বাস্তবতায় পরিস্থিতি প্রতিদিনই আরো জটিল হয়ে উঠছে। ইসরায়েলের সাবেক গোয়েন্দা প্রধান সহ অন্তত 600 সাবেক নিরাপত্তা কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন। তারা চান ট্রাম্প যেন ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করেন। একই সঙ্গে ওই চিঠিতে গাজায় সহিংসতা চালাতে ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বানও জানান তারা। তাদের দাবি, অভিজ্ঞতা থেকে তারা বুঝতে পারছেন যে হামাস এখন আর ইসরায়েলের জন্য কোনো হুমকি নয়। চিঠিতে ট্রাম্পের উদ্দেশ্যে তারা লিখেছেন, ইসরায়েলের বেশিরভাগ মানুষ আপনাকে বিশ্বাস করে। এই বিশ্বাস কাজে লাগিয়ে আপনি নেতানিয়াহু সরকারকে সঠিক পথে চালাতে পারেন। যুদ্ধ বন্ধ করুন, জিম্মিদের ফিরিয়ে আনুন, মানুষের কষ্ট কমান। ট্রাম্পকে যারা চিঠিটি দিয়েছেন তাদের মধ্যে আছেন সাবেক মোসাদ প্রধান তামির পার্দো, সাবেক শিনবেট প্রধান অ্যামি আয়ালন, সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশো ইয়ালন। অ্যামি আয়ালন বলেন, প্রথমে এই যুদ্ধ ছিল ন্যায্য, কিন্তু যখন আমরা সব সামরিক লক্ষ্য অর্জন করলাম তখন এই যুদ্ধের আর ন্যায্যতা থাকল না। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি থমকে আছে। এ অবস্থায় গাজায় সামরিক অভিযান যখন জোরদার করার চিন্তা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আর ঠিক তখনই এলো এমন আবেদন। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামলা চালিয়ে অন্তত 1200 জনকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এ সময় অন্তত 250 জনকে জিম্মি করে তারা। প্রতিক্রিয়ায় গাজায় বড় পরিসরে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 60,000-এর বেশি ফিলিস্তিনি। অবরুদ্ধ করে রাখা হয়েছে পুরো গাজা। ত্রাণ পৌঁছাতে না পারায় উপত্যকাটিতে এখন পর্যন্ত 93 শিশুসহ 180 জন অপুষ্টিতে মারা গেছেন। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা বলছে গাজায় এখন দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি বিরাজ করছে। এদিকে সম্প্রতি হামাসের কাছে জিম্মি থাকা 2 ইসরায়েলি অপহৃতের দুর্বল ও কাতর অবস্থার ভিডিও প্রকাশ পেয়েছে। এর পরপর অপহৃত 2 জনের পরিবারের সঙ্গে কথা বলেন নেতানিয়াহু। সবাইকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, জিম্মি মুক্তির জন্য গাজায় অভিযান জোরদার করতে পারেন নেতানিয়াহু, আর এমনটা হলে অসন্তোষ প্রকাশ করতে পারে ইসরায়েলের মিত্ররাও। কারণ ক্ষুধা ও অপুষ্টিতে ফিলিস্তিনিদের মারা যাওয়ার খবর বিশ্বজুড়ে সৃষ্টি করেছে ক্ষোভ আর তীব্র উদ্বেগ। অপ্রতিরোধের স্বীকারোক্তি। রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে পশ্চিমা বিশ্বে আতঙ্ক। রাশিয়ার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিয়ে সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল মালুফের একটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। মালুফ আরটি নিউজের সাথে একটি সাক্ষাৎকারে দাবি করেছেন, ওরেশনিকের বিরুদ্ধে বর্তমানে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই এবং এটি যে কোনো সংঘাতে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। কেন ওরেশনিক অপ্রতিরোধ? মালুফ তার বক্তব্যে বলেন, একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্ম যার জন্য বর্তমানে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই তা সত্যি চিন্তার বিষয়। ওরেশনিক প্রতি ঘন্টায় 11,000 কিলোমিটারের বেশি গতিতে ভ্রমণ করে। এই অবিশ্বাস্য গতি এটিকে যে কোনো বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে রাখে। তিনি আরো জানান যে যুক্তরাষ্ট্র থার্ডের মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে অভিযোজিত করার জন্য কাজ করছে বটে, কিন্তু এই প্রোগ্রামগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সুতরাং হাইপারসনিক হুমকি মোকাবিলায় এখনই কোনো কার্যকর ক্ষমতা নেই। যুদ্ধের ময়দানে প্রথম পরীক্ষা। 2024 সালের নভেম্বরে রাশিয়া ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর আক্রমণ করার জন্য ওরেশনিক ব্যবহার করেছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন যে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডগুলো ম্যাক 10-এরও বেশি গতিতে উড়েছিল, যা বিদ্যমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধা দেওয়া যায়নি। এই সফল পরীক্ষা প্রমাণ করে যে ওরেশনিক একটি কার্যকর অস্ত্র যা প্রচলিত এবং পারমাণবিক উভয় প্যালোডি বহন করতে সক্ষম। রাশিয়ান ভাষা ওরেশনিক শব্দটির অর্থ হচ্ছে হেজেল ট্রি। দুরন্ত গতির কারণে রাডারের পক্ষে এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কোনো উপায়
উপায় বর্তমানে নেই। একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত বায়ুমণ্ডলের উপরের দিকে একটি ধনুক আকৃতির পথে উঠে এবং একইভাবে বাঁকা পথে নিচে নেমে নিশানায় আঘাত হানে। তবে নিশানার দিকে নেমে আসার সময় ক্ষেপণাস্ত্রের গতি আরো বাড়ে এবং কাইনেটিক এনার্জি বা গতিশক্তি অর্জন করে। এই গতিশক্তি আরো কিছু সুবিধা দেয়। ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষামূলক কিছু কৌশল নিয়ে লক্ষ্যবস্তুর দিকে নামার সময় নিজ গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে। এ কারণে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো কঠিন হয়। পুতিনের ঘোষণা এবং কৌশলগত প্রভাব। পুতিন ঘোষণা করেছে প্রথম সিরিয়ালে উৎপাদিত ওরেশনিক সিস্টেম রাশিয়ার সামরিক বাহিনীতে প্রবেশ করেছে এবং উৎপাদন লাইন এখন পুরো দমে চালু রয়েছে। তিনি আরো বলেন যে বছরের শেষ নাগাদ এই অস্ত্রটি বেলারুশেও সরবরাহ করা হবে। বেলারুশে এই অস্ত্রের উপস্থিতি ইউরোপের জন্য এক নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে, যা পশ্চিমা বিশ্বের নিরাপত্তা উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে। সব মিলিয়ে মাইকেল মালুফের এই স্বীকারোক্তি এবং পুতিনের ঘোষণা থেকে এটি স্পষ্ট যে রাশিয়া এমন এক সামরিক সক্ষমতা অর্জন করেছে যা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ওরেশনিক শুধু একটি অস্ত্র নয়, এটি এমন এক শক্তির প্রতীক যা দিয়ে রাশিয়া আন্তর্জাতিক সামরিক শক্তির ভারসাম্যকে নিজেদের পক্ষে নিয়ে আসতে চাইছে। সামরিক বিশ্লেষক ভাদিস্লাভ শুরিগিনি রুশ সংবাদ মাধ্যম ইনভেস্টিয়াকে বলেছেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্র আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করার ক্ষমতা রাখে। তিনি আরো বলেন, এটি পারমাণবিক ওয়ারহেড ব্যবহার না করেও গভীর সুরক্ষিত বাংকার ধ্বংস করতে পারে। আরব সেনাবাহিনী প্রথমবারের মতো গাজায় প্রবেশ করেছে। আরব বিমানগুলি অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলের উপর দিয়ে উড়ে গেছে। 3টি আরব দেশ ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য বাহিনীতে যোগ দিয়েছে। আরব রাষ্ট্রগুলির বিরুদ্ধে ক্ষোভ বাড়ার সাথে সাথে প্রথম পদক্ষেপ। ফিলিস্তিনি ছিটমহলে ব্যাপক দুর্ভিক্ষ সংকট তীব্রতর হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং মিশরের বিমানগুলি গাজায় বিমান থেকে সাহায্য প্যাকেজ ফেলেছে, ইসরায়েল জানিয়েছে। ইসরায়েলি অবরোধ অব্যাহতভাবে বিমান ও স্থল আক্রমণের মধ্যে ফিলিস্তিনিদের অনাহারে রাখার সময় এটি ঘটে। গাজার প্রতিবেশী মিশর প্রথমবারের মতো গাজায় বিমান থেকে সাহায্য পাঠানোর কাজে অংশগ্রহণ করেছে, যা একটি উল্লেখযোগ্য পরিবর্তন। ফিলিস্তিনিদের খাদ্য সরবরাহের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার জন্য আরব জনসাধারণ কায়রোর তীব্র সমালোচনা করে। মিশরের সাথে গাজার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা বর্তমানে ইসরায়েল দ্বারা দখলকৃত এবং ইহুদি রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক রয়েছে। উত্তর এবং দক্ষিণ গাজায় মানবিক সহায়তা প্যাকেজ ফেলা হয়েছে। আইডিএফ নিশ্চিত করেছে ইসরায়েলের রাজনৈতিক নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে। ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং মিশর বিমান থেকে সহায়তা অভিযান সফলভাবে সম্পাদনের জন্য ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে। আন্তর্জাতিক সমালোচনার মুখে ইসরায়েল মানবিক সাহায্য প্রবাহের উপর বিধিনিষেধ শিথিল করতে বাধ্য হয়েছে। ইসরায়েল দাবি করেছে গাজায় ইচ্ছাকৃতভাবে দুর্ভিক্ষের অভিযোগ দূর করার জন্য এই প্রচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে গাজায় দুর্ভিক্ষ বাস্তব। আইডিএফ বিশ্বব্যাপী সহযোগিতার মাধ্যমে গাজার বেসামরিক চাহিদা পূরণে তাদের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে। এটি চলমান গাজা সংঘাতের মধ্যে সাহায্য সরবরাহের সর্বশেষ বহুজাতিক প্রচেষ্টা। আগামী দিনে গাজার মানবিক পরিস্থিতির উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়ার আশা করা হচ্ছে। ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা 60,000 ছাড়িয়েছে। উপত্যকাটিতে প্রায় 22 মাস ধরে চলা সংঘাতের সময় হত্যা করা হয়েছে এই ফিলিস্তিনিদের। নৃশংস হামলার পাশাপাশি গাজা অবরোধ করে তীব্র খাদ্য সংকট সৃষ্টি করেছে ইসরায়েল। এর জেরে মৃত্যু হয়েছে 1.5 শতাধিক মানুষের। ইসরায়েলের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে তীর ছুঁড়েছে আন্তর্জাতিক মহল, কিন্তু নেতানিয়াহু এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, ইসরায়েল যুদ্ধবিরতির দর কষাকষি বা যুদ্ধ যেটাই হোক না কেন, গাজায় ত্রাণের প্রবাহ বন্ধ হবে না। গাজার একাংশ দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলের এক মন্ত্রী। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য জিফ এলকিন বলেন, হামাসকে চাপে ফেলতেই এমন পদক্ষেপ নেওয়া হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্স ঘোষণা দিয়েছে, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হলে দেশ দুটি চলতি বছরের সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। একই সঙ্গে সৌদি আরব, মিশর, কাতার ও আরব লীগের সমর্থনে একটি যৌথ ঘোষণায় বলা হয়েছে, 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের অংশ হিসেবে হামাসকে গাজার শাসন ত্যাগ করতে হবে এবং অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। ইরান আলোচনা টেবিলে নতুন শর্ত, আমেরিকা কি মানবে? যুদ্ধোত্তর তেহরানে যখন চারদিকে ধ্বংসের চিহ্ন, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যেন এক নতুন বোমা ফাটালেন ফাইন্যান্সিয়াল টাইমসের সাক্ষাৎকারে। তার ঘোষণা ছিল স্পষ্ট, পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে হলে আমেরিকাকে 12 দিনের মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ক্ষতিপূরণ দিতে হবে। এ যেন এক অবিশ্বাস্য দাবি, যেখানে এতদিন আমেরিকা শুধু শর্ত আরোপ করে এসেছে, এবার ইরান নিজেই পাল্টা শর্ত জুড়ে দিল। কাহিনীর শুরুটা জুনের 13 তারিখ।
ইসরায়েল বিনা উস্কানিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, হত্যা করে বহু সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিককে। এর এক সপ্তাহেরও বেশি সময় পর জাতিসংঘ সনদ আর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমেরিকাও যোগ দেয় এই খেলায়। তারা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। তখন মনে হয়েছিল ইরান বুঝে এবার সত্যি কোণঠাসা, কিন্তু তখনই এলো সেই টুইস্ট। ইরান পাল্টা জবাব দিল। দখলকৃত অঞ্চল জুড়ে কৌশলগত ইসরায়েলি স্থাপনাগুলোতে হামলা চালানো হলো। সবচেয়ে বড় চমক ছিল কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি। 24শে জুন ইরান দুই শত্রুর বিরুদ্ধেই সফল প্রতিশোধমূলক অভিযান চালায় এবং অবৈধ আক্রমণ থামাতে সক্ষম হয়। তেল আবিব এতটাই কোণঠাসা হয়ে পড়েছিল যে তাদের যুদ্ধবিরতি চাইতে হয়েছিল। এ যেন এক সিনেমা ক্লাইম্যাক্স, যেখানে দুর্বলতাকে ভেবে নেওয়া নায়ক শেষ মুহূর্তে ভিলেনদের পরাস্ত করে। আরাকচি বলেছেন, আলোচনার মাঝখানে কেন আমেরিকা হামলা চালালো তাদের ব্যাখ্যা করতে হবে এবং ভবিষ্যতে তারা যেন এমনটা না করে তার নিশ্চয়তা দিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। এ যেন এক শক্তিশালী বার্তা যে ইরানকে এখন আর আগের মতো দুর্বল ভাবে চলবে না। আলোচনার পথ সংকীর্ণ কিন্তু অসম্ভব নয়, আরাকচি মন্তব্য করেছেন। তিনি মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সাথে তার বার্তা বিনিময়ের কথা উল্লেখ করে বলেছেন, একটি উপযুক্ত সমাধান খুঁজে বের করার প্রয়োজনীয়তা আছে, তবে ইরানের পক্ষ থেকে আসল আস্থা তৈরির ব্যবস্থা দরকার। শুধু মুখের কথায় হবে না। ট্রাম্পের পূর্বের চুক্তি পরিত্যাগের পর ইরানের অবিশ্বাস আরো গভীর হয়েছে। মানুষ এখন বলছে, সময় নষ্ট করো না, তাদের দ্বারা প্রতারিত হয়ে না। এই গভীর অবিশ্বাস কাটাতে হলে আমেরিকাকে কঠিন পদক্ষেপ নিতে হবে। আরাকচি আরো একটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছেন। ট্রাম্প যদি ইউরেনিয়ামের শূন্য সমৃদ্ধকরণের উপর জোর দেন, তাহলে আমেরিকার সাথে কোনো চুক্তি হবে না। ইরান তাদের সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে, কারণ এটি তাদের সার্বভৌমত্বের প্রশ্ন। তবে আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব, যদিও ওয়াশিংটন সত্যিকার অর্থে আলোচনা করতে চায়। এদিকে ইউরোপীয় ট্রুই, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ইরানকে অগস্টের মধ্যে আলোচনা ও IAEA এর সাথে সহযোগিতা পুনরায় শুরু করতে না পারলে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালুর হুমকি দিয়েছে। আরাকচি স্পষ্ট করে দিয়েছেন যে যদি তারা স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করে, তাহলে ইউরোপীয়দের সাথেও আলোচনা বন্ধ করে দেবে ইরান। তার কথায়, যদি তারা স্ন্যাপব্যাক করে, তার মানে হলো এটি তাদের জন্য পথের শেষ। ইরানের এই নতুন অবস্থান বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। যে ইরানকে সবাই দুর্বল ভেবেছিল, সেই ইরান এখন আলোচনার টেবিলে শক্তিশালী শর্ত জুড়ে দিচ্ছে। প্রশ্ন হলো, আমেরিকা কি এই শর্ত মানতে প্রস্তুত? ইরানপন্থী ইয়েমেনি সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলে হামলা চালালো। 5টি হুথি ড্রোন ইসরায়েলি 3টি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত এনেছে। বেন গুরিয়ন বিমানবন্দরের পর এখন তেল আবিব ইয়েমেনি সশস্ত্র বাহিনীর আক্রমণের কবলে। ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা 30 জুলাই ইসরায়েলের নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন যে 3টি গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থান সফলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সারি দাবি করেছেন যে নতুন অভিযানে 5টি ড্রোন ব্যবহার করা হয়েছে, যা ইসরায়েলের ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিব, আসকালান এবং আল নাকাব মরুভূমিতে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। প্রথম অভিযানে 2টি ড্রোন দিয়ে অধিকৃত শহর ইয়াফা বা তেল আবিবের একটি সংবেদনশীল স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। দ্বিতীয় অভিযানে 2টি ড্রোন দিয়ে অধিকৃত শহর আসকালানের একটি সামরিক স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। তৃতীয় অভিযানে একটি মাত্র ড্রোন দিয়ে অধিকৃত আল নাকাবের একটি সামরিক অবস্থানকে টার্গেট করা হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলাগুলিকে নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী যোদ্ধাদের জন্য বিজয় বলে অভিহিত করেছেন। সারি আরব ও ইসলামী দেশগুলির দৃষ্টি আকর্ষণ করেছেন। সারি তাদের গাজার প্রতি ধর্মীয়, নৈতিক এবং মানবিক কর্তব্য পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গাজায় ইসরায়েলি যুদ্ধ প্রত্যাখ্যান এবং যুদ্ধবিরতির দাবিতে আগামী দিনে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন। সারি ঘোষণা করেছেন যে গাজা যুদ্ধ শেষ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আক্রমণ অব্যাহত থাকবে। এর আগে 29শে জুলাই ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করেছে। তারা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানার দাবিও করেছে। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি একটি প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছেন। এই হামলা লক্ষ লক্ষ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে এবং ইসরায়েলি বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত করেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির 5 গুণের বেশি বেগে চলতে পারে।
এমন গতিবেগ ও গতিপথের পরিবর্তন সক্ষমতার কারণে এটি বিশ্বের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই হামলায় ইসরায়েলের আয়রন ডোম কার্যত অকার্যকর প্রমাণিত হয়েছে দাবি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর। ইয়েমেনের জ্বালায় ইসরায়েলের সরকারের ঘুম উড়ে গেছে। একের পর এক ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলকে অস্থির করে রেখেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। ইয়েমেনি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোকেও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে। আকাশ থেকে নেমে এলো আগুনের গোলা। ক্যালিফোর্নিয়ার রাতের আকাশ কাঁপিয়ে বিকট শব্দে আছড়ে পড়ল আমেরিকার অত্যাধুনিক যুদ্ধ বিমান F-35। লেমুর নৌঘাটির কাছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। কি ঘটেছিল সেই সন্ধ্যায়? কেন বিধ্বস্ত হলো বিশ্বের অন্যতম সেরা এই যুদ্ধ বিমান? 30 জুলাই সন্ধ্যা 6:30। ক্যালিফোর্নিয়ার ফ্রেস্কো কাউন্টির আকাশ তখন শান্ত। হঠাৎই সেই নীরবতা ভেঙে যায় এক ভয়াবহ বিস্ফোরণে। নৌবাহিনীর প্রশিক্ষণ স্কোয়াড্রন VSA-125 এর একটি F-35C স্টিলথ ফাইটার জেট মাটিতে আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মাটিতে পড়ার পর মুহূর্তেই প্লেনটি দাউ দাউ করে জ্বলতে থাকে। ক্যাডিলাক এবং ডিকেনসন এভিনিউ এর কাছে পুড়ে ছাই হয়ে যায় কয়েকশো কোটি টাকার এই যুদ্ধ বিমান। এই দুর্ঘটনার মধ্যে একমাত্র স্বস্তির খবর হলো অলৌকিকভাবে বেঁচে গেছেন বিমানের পাইলট। দুর্ঘটনার ঠিক আগেই তিনি ইনজেক্ট করে প্যারাশুট নিয়ে নিরাপদে নেমে আসেন। স্থানীয়রা জানিয়েছেন পাইলটকে আকাশ থেকে প্যারাশুটে নামতে দেখা যায় এবং দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে রহস্যের জালবোনা। কিভাবে একজন দক্ষ পাইলটের হাতে থাকা এমন একটি অত্যাধুনিক জেট হঠাৎ করে নিয়ন্ত্রণ হারালো? আমেরিকার নৌবাহিনীর জন্য F-35C ফাইটার জেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু একে সাধারণ যুদ্ধ বিমান নয়, এটি প্রযুক্তির এক বিস্ময়। স্টেলথ টেকনোলজি ব্যবহার করে তৈরি এই জেট শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। এই প্লেনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা একই সঙ্গে প্রাণঘাতী এবং সুরক্ষিত। লকহিড মার্টিন কোম্পানি এটি তৈরি করেছে এবং এর রক্ষণাবেক্ষণে তারা সবসময় সক্রিয়। তাই এমন একটি প্লেনের বিধ্বস্ত হওয়া শুধু একটি দুর্ঘটনা নয়, এর পেছনে হয়তো কোনো বড় কারণ লুকিয়ে আছে। নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। লেমু নৌবিমান স্টেশন থেকে জানানো হয়েছে এই দুর্ঘটনায় পাইলট ছাড়া আর কেউ আহত হননি। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। নৌবাহিনী জানিয়েছে তারা দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। এখানে আসে গল্পের আসল মোড়। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা কি নিছকই যান্ত্রিক ত্রুটি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র? লেমুর নৌঘাঁটি আমেরিকার সবচেয়ে বড় মাস্টার জেট ঘাঁটি। এখানে FA-18ES সুপার হর্নেট এবং F-35C এর মতো গুরুত্বপূর্ণ বিমানগুলো রাখা হয়। এই ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার। এমন একটি সুরক্ষিত এলাকার কাছে একটি অত্যাধুনিক ফাইটার জেট বিধ্বস্ত হওয়া কি কেবলই কাকতালীয়? নৌবাহিনীর তদন্ত যত গভীরে যাবে ততই হয়তো বেরিয়ে আসবে নতুন নতুন তথ্য। বিমানটির ফ্লাইট ডেটা রেকর্ডার কি তথ্য দেবে তা জানার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। পাইলটের বয়ানও এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে। তিনি কি এমন কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখেছিলেন যা এই দুর্ঘটনা ঘটিয়েছে, নাকি এটি ছিল একটি প্রশিক্ষণ চলাকালীন অপ্রত্যাশিত যান্ত্রিক ত্রুটি? উত্তরটা হয়তো এখনো অজানা। তবে একটি বিষয় পরিষ্কার, এই ঘটনা আমেরিকার সামরিক সক্ষমতা এবং প্রযুক্তির উপর একটি বড় প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে। পুরো ঘটনার পেছনে লুকিয়ে থাকা রহস্যের সমাধান হয়তো সময়ই বলে দেবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।